নমস্কার, আপনারা দেখছেন সংবাদ বাংলা ইউটিউব চ্যানেল। আপনাদের সাথে আমি স্বাগতা। জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর। প্রধান সংবাদগুলি জানার আগে শুরুতেই দেখে নিন আজকের হেডলাইন। শেষবারের মতো বিধানসভায় বুদ্ধদেব ভট্টাচার্য শ্রদ্ধা জ্ঞাপন করবেন সমস্ত রাজনৈতিক দল। জলপাইগুড়িতে ভূমিকম্প, রিক্টার স্কেলে মাত্রা 4.4, কাঁপল নেপাল, ভুটান, বাংলাদেশও। শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন কবে, সময় জানিয়ে দিলেন তার ছেলে। বুদ্ধদেবের শেষ বিদায় এক ফ্রেমে অভিষেক শুভেন্দু, বিধানসভায় মিলে গেল সব রং। দেহে আঘাতের চিহ্ন, অবিন্যস্ত পোশাক, আর্জি করে মহিলা চিকিৎসকের দেহ উদ্ধারে বিস্ফোরক অভিযোগ। এটিএম থেকে টাকা নয়, এবার মিলবে রেশনের চাল, এই নিয়ে বিরাট জল্পনা। আজকের আবহাওয়ার খবর, আবারও ঘনিয়ে আসছে ভয়ঙ্কর নিম্নচাপ। এখনই বৃষ্টি বিদায় নয়, টানা কতদিন ভিজবে বঙ্গ। বাংলায় কংগ্রেসের বড় দায়িত্ব অধীরের কাঁধেই দিলেন রাহুল। চাকরি খুঁজতে বের হতে হবে না রাস্তায়, বেকার যুবকদের জন্য এসেছে কর্মসংবাদ পোর্টাল। খবরের শুরুতেই কিছু গুরুত্বপূর্ণ সূচনা। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন পরবর্তী খবরের আপডেটগুলো সবার প্রথমে পেতে। নির্ধারিত সময়সূচি মেনেই বুদ্ধদেব ভট্টাচার্যের দেহ আনা হলো বিধানসভায়, আর রাজ্যের বিধানসভায় দেখা গেল ঐক্যের মেলবন্ধন। ঠিক যেন সৌজন্যের প্রতি বুদ্ধদেব ভট্টাচার্য বিশ্বাস রেখেছিলেন আজীবন, সেই সৌজন্যই দেখা গেল আজ। এদিন তাকে শ্রদ্ধা জানাতে বিধানসভায় উপস্থিত অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এছাড়া উপস্থিত ছিলেন শীর্ষ স্তরের বাম নেতৃত্বরাও। যেমনটা জানা গেছে, বুদ্ধদেবের দেহ ঘিরেই দাঁড়িয়েছিলেন শুভেন্দু অধিকারী, অভিষেক বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম ও সুজন চক্রবর্তীরা। অর্থাৎ বুদ্ধ বিদায়ের শেষ বেলায় একেবারে রাজনীতির উপরে গিয়ে ধরা দিল সৌজন্যের ছবি। এর আগে শেষবার এই বিধানসভায় বুদ্ধদেব এসেছিলেন 2011 সালের জানুয়ারি মাসে। তবে নিঃসন্দেহে এভাবে আসেননি তিনি। তবে জানা গেছে বেলা 12টা নাগাদ দেহ নিয়ে আসা হবে সিপিএমের রাজ্য দফতর আলিমুদ্দিন স্ট্রিটে। সেখানে 3:30 পর্যন্ত দেহ শায়িত থাকবে। প্রায় 3.5 ঘন্টা পর একেবারে শেষবারের মতো আলিমুদ্দিন স্ট্রিট ছাড়বেন পলিট ব্যুরোর সদস্য। এরপর 3:30 নাগাদ দীনেশ মজুমদার ভবনে নিয়ে যাওয়া হবে দেহ সিপিএমের ছাত্র ও যুব সংগঠনের রাজ্য দফতরে। নতুন প্রজন্মই যে ভোর আনতে পারবে তা বিশ্বাস করতেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। মানুষের স্যালিউট খুব শক্তিশালী। বুদ্ধদা মানুষের স্যালিউট ডিজার্ভ করেন, আমরা তাই বলেছি। সরকার গান স্যালিউট দিলে আপনাদের বলতে পারবো না আমি। বিধানসভায় যাওয়া কথা, বিধানসভায় যা নিয়ম আছে প্রত্যেক সময় হয়, সে সবসময় তো গান স্যালিউট হয় না, সেটা হবে এই পর্যন্ত আমরা জানি। ধরে বেঁচে আছে শুধু ওনার দয়া। পেনশন আটকে গিয়েছিল, উনি এক লাইনে আমার পেনশন ঠিক করে দিয়েছিলেন। ওনার শালি আমার সঙ্গে চাকরি করতেন একসঙ্গে। যাই হোক, এত ভালো লোক তার পাবো না, ভগবান দেখিনি। ভগবানের কাছে চাইলে সব পাওয়া যায়। এই ভিডিওটিতে আমরা 1000 লাইকের টার্গেট রেখেছি। ভিডিওতে লাইক করে লাইকের টার্গেটটিকে সম্পূর্ণ করুন এবং নিয়মিত ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সিকিমে ভূমিকম্প, প্রভাব উত্তরবঙ্গ সহ উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে। প্রভাব নেপালে, ভুটান ও উত্তর বাংলাদেশেও কম্পন অনুভূত। সাত সকালে ভূমিকম্প সিকিমের সেরঙ্গে ভূমিকম্পের তীব্রতা 4.5 রিক্টার স্কেল। ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার নিচে ভূমিকম্প হয়েছে বলে অনুমান আবহাওয়াবিদদের। এটি দার্জিলিং থেকে 22 কিলোমিটার উত্তরে সিকিমের রাভাংলার কাছে। রাভাংলা থেকে 10 কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম দিকে অবস্থান। গ্যাংটক থেকে 30 কিলোমিটার পশ্চিম ও দক্ষিণ পশ্চিমে অবস্থান। সকাল 6:57 এই ভূমিকম্প হয় বলে অনুমান আবহাওয়াবিদদের। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির পক্ষ থেকে প্রথম এই ভূমিকম্পের রিপোর্ট করা হয়। পরে ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে, ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার এবং জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেও এই ভূমিকম্পের কথা জানিয়েছে। সাত সকালে জলপাইগুড়ি জেলায় ভূমিকম্প অনুভূতি হল শুক্রবার সকাল 6:58 জলপাইগুড়ি শহর সহ ডুয়ার্সের বিভিন্ন এলাকায় প্রায় 2 সেকেন্ডের জন্য কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের উৎসস্থল পশ্চিম সিকিমের সোরেন। রিক্টার স্কেলে কম্পনের তীব্রতা 4.4 এবং গভীরতা 10 কিলোমিটার। জানা গেছে উৎসস্থল সিকিম হওয়ায় পাহাড়ি রাজ্যটির পাশাপাশি কম্পন অনুভূত হয়েছে উত্তরবঙ্গ, ভুটান ও বাংলাদেশের একাংশে। প্রিয় দর্শক, আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। প্রবল জনবিক্ষোভের চাপ, তুমুল আন্দোলন। এমন পরিস্থিতিতে মাত্র 45 মিনিট সময়ের মধ্যে দেশ ছেড়েছিলেন শেখ হাসিনা। এসেছিলেন ভারতে, আপাতত এই দেশেই রয়েছেন তিনি।
এখান থেকে অন্য দেশে তিনি যেতে পারেন বলে মনে করা হচ্ছিল, কিন্তু তার ছেলে সজীব বলেছিলেন আপাতত ভারতেই থাকবেন তার মা। এবার পিটিআই এর প্রতিবেদন সূত্রের খবর, শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় জানিয়েছেন বাংলাদেশি গণতন্ত্র ফিরে এলেই শেখ হাসিনা ফিরবেন সে দেশে, এখানেই থামেননি। এখন বাংলাদেশে যে তুমুল অরাজকতা চলছে তার জন্য সরাসরি আঙুল তুলেছেন পাকিস্তানের আইএসআই এর দিকে। পিটিআইকে দেওয়া একটি সাক্ষাৎকারে সজীব ওয়াজেদ জয় জানান ৭৬ বছরের শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেনই, কিন্তু রাজনীতিতে ফিরবেন কিনা তা অবশ্য স্পষ্ট করে জানাননি তিনি। তার আরও বার্তা, শেখ মুজিবুর রহমানের পরিবারের কেউ পালিয়ে যাবেন না বা আওয়ামী লীগকে এই অবস্থায় ছেড়ে যাবেন না। বাংলাদেশে যাতে গণতন্ত্র ফিরে আসে তার জন্য ভারত সরকার যাতে আন্তর্জাতিক স্তরে চাপ তৈরি করে সেই আবেদনও জানিয়েছেন তিনি। আজ ইউনূসের শপথ। বৃহস্পতিবারও অশান্ত ছিল বাংলাদেশ। প্যারিস থেকে ঢাকা ফিরেই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিলেন নোবেলজয়ী মোহাম্মদ ইউনূস। আর হিংসা হবে না বলে আশ্বাস। ইউনূসের সঙ্গেই শপথ নিলেন অন্তর্বর্তী সরকারের আরও ১৩ জন উপদেষ্টা। এদিন শপথ গ্রহণের পরেই মোহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা জানিয়ে এক্স হ্যান্ডেলে এবং ফেসবুকে পোস্ট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি লেখেন, নতুন দায়িত্ব পাওয়ার মোহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা। আশা করি বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হবে, সংখ্যালঘুদের সুরক্ষা ও নিরাপত্তা সুনিশ্চিত হোক। দুই দেশের শান্তি, সুরক্ষা ও উন্নয়নের জন্য বাংলাদেশের সঙ্গে একসঙ্গে কাজ করবে ভারত। বামফ্রন্ট শূন্য বিধানসভায় বুদ্ধদেব ভট্টাচার্যের দেহ মিলিয়ে দিল বিরোধীদের। একই ফ্রেমে ধরা পড়লেন রাজ্যের বর্তমান যুযুধান দুই রাজনৈতিক ব্যক্তিত্ব। একদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিপক্ষের অভিষেক বন্দ্যোপাধ্যায়। শেষ বিদায়ের আগে বুদ্ধদেব ভট্টাচার্য মিলিয়ে দিয়ে গেলেন বিরোধী দলের দুই সদস্যকে। বিধানসভায় আনা হয়েছিল বুদ্ধদেব ভট্টাচার্যের মরদেহ। দীর্ঘদিনের জনপ্রতিনিধি, তাকে সেখানেই শ্রদ্ধা জানায় তৃণমূল ও বিজেপির বিধায়করা। বিধানসভাতেই বুদ্ধদেব ভট্টাচার্যকে শ্রদ্ধা জানাতে উপস্থিত হয়েছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে বুদ্ধবাবুকে শ্রদ্ধা জানান শুভেন্দু অধিকারী, তিনি রাজ্যের বিরোধী দলনেতা। সেই সময়ই তাকে একই সঙ্গে দেখা যায়, যদিও কেউই কারোর সঙ্গে কথা বলেননি। শুভেন্দু অধিকারী বুদ্ধদেব ভট্টাচার্যকে শ্রদ্ধা জানিয়ে সমবেদনা জানান তার স্ত্রী মীরা ভট্টাচার্যকে। তারপরে সেখান থেকে চলে যান। বুদ্ধদেব ভট্টাচার্যকে শ্রদ্ধা জানানোর ভিডিও নিজেই শেয়ার করেছেন শুভেন্দু অধিকারী। বিধানসভায় বুদ্ধদেব ভট্টাচার্যের দেহ আসার সময় স্লোগান দেন দলীয় বিধায়করা। সেখানে দীর্ঘ সময় রাখা হয়েছিল দেহ। বিধানসভা থেকে বুদ্ধদেব ভট্টাচার্যের দেহ নিয়ে যাওয়া যায় আলিমুদ্দিনের সিপিআইএম এর পার্টি অফিসে। সেখানে দেহ রাখা হবে প্রায় ৩ ঘন্টা। আলিমুদ্দিনের দলীয় কার্যালয়ে প্রিয় নেতাকে বিদায় জানাতে সকাল থেকেই ভিড় রয়েছে অনুগামীদের। দলীয় কার্যালয় থেকে দেহ নিয়ে যাওয়া হবে যুব দফতরে। সেখান থেকেই মিছিল করে দেহ তুলে দেওয়া হবে এনআরএস কর্তৃপক্ষের হাতে। রাজ্যের প্রয়াত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্মান জানানো হচ্ছে না, তাকে গান স্যালুটে বিদায় জানানো হবে না। যদিও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল বৃহস্পতিবারই বুদ্ধদেব ভট্টাচার্যকে সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানানোর প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু মমতার প্রস্তাব নাকচ করে দিয়েছে সিপিএম। আর সেই কারণে রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় জানানো হচ্ছে না সিপিএম নেতা তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। ধর্ষণ করে খুন এক কর্তব্যরত মহিলা চিকিৎসকের মৃত্যু ঘিরে বিস্ফোরক অভিযোগ উঠছে কলকাতার আরজিকর হাসপাতালে। শুক্রবার সকাল 11:30টার সময় উদ্ধার হয় ওই চিকিৎসকের দেহ। চেস্ট মেডিসিন বিভাগের পিজিটি ওই মহিলা চিকিৎসক হাসপাতালে কর্তব্যরত ছিলেন। তার মধ্যে কিভাবে এই ঘটনা ঘটল তা নিয়ে প্রশ্ন উঠেছে। ইতিমধ্যেই চিকিৎসকের রহস্য মৃত্যুতে সরব হয়েছে বিজেপি। হাসপাতাল সূত্রে খবর, এদিন সকালে হাসপাতালের কর্মীরাই দেখতে পান ওই চিকিৎসকের দেহ। অভিযোগ, সন্দেহজনক অবস্থায় পাওয়া গিয়েছে তার দেহ। সহকর্মী ও চিকিৎসকেরা প্রাথমিকভাবে জানিয়েছেন দেহে আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়াও দেহে পোশাক ছিল না বলেও সূত্রের খবর। এটা আত্মহত্যার ঘটনা হতে পারে না বলেই জানাচ্ছেন চিকিৎসকেরা। ইতিমধ্যেই নিয়ম মেনে চিকিৎসকের দেহ ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ উপস্থিত হয়েছে ঘটনাস্থলে। অভিযোগের গুরুত্ব এতটাই বেশি যে খতিয়ে দেখতে হাসপাতালে পৌঁছে গিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। ময়নাতদন্তের ভিডিওগ্রাফি করা হতে পারে বলেও জানা যাচ্ছে। সেই রিপোর্ট পাওয়ার পর স্পষ্ট হবে মৃত্যুর কারণ। হাসপাতাল কর্তৃপক্ষ এ ব্যাপারে কোনো মন্তব্য করতে চাইছে না। মুখে কুলু পেটেছেন প্রায় প্রত্যেকেই। মৃত জুনিয়র চিকিৎসকের বাবা ইতিমধ্যেই পৌঁছেছেন হাসপাতালে, তবে মেয়ের দেহ দেখতে দেওয়া হয়নি তাকে। তিনি বলেন, সকালে আমাকে বলা হয় মেয়ের অবস্থা ভালো নয়, সেই শুনেই এসেছি। বডি একটা ঘরে রাখা হয়েছে, আমাকে দেখতে দেওয়া হচ্ছে না। বোঝা যাচ্ছে রেপ করে মার্ডার করা হয়েছে।
এদিকে এই ঘটনায় এক্স মাধ্যমে প্রশ্ন তুলেছেন বিজেপির আইটি সেলের অন্যতম সদস্য অমিত মালব্য। তিনি লিখেছেন, সরকারি হাসপাতালের মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছে। ডিউটি রুম থেকে উদ্ধার হয়েছে নগ্ন দেহ। পুরো ঘটনা লুকোনোর চেষ্টা হচ্ছে বলেও দাবি করেছেন তিনি। অন্যদিকে স্বাস্থ্য ভবনের বক্তব্য, অভিযোগ যা করা হয়েছে তা নিশ্চিতভাবে গুরুতর। আইনের পথে চলবে, সত্য বেরিয়ে আসুক আমরাও চাই, বলছেন স্বাস্থ্য ভবনের কর্তারা। মানে ওর মতন ভালো মেয়ে হওয়া মুশকিল। প্রচুর ধীর স্থির, কোনো বেশি চিৎকার নেই, চেঁচামেচি নেই। শুনেছিলাম যে সুইসাইড করেছে, এটা শুনেছিলাম। কষ্ট তো অবশ্যই লাগছে, এত ছোট থেকে দেখছি জানি। সকালবেলায় কোন ওর বাবা মা কাঁদতে কাঁদতে যাচ্ছে, বলছে আমার মেয়ে আর নেই, আমার মেয়ে সুইসাইড করেছে। এইটুকু খবর শুধু শুনেছি, আর কিছু নয়, একদমই নয়। এরকম একটা ঘটনা পাড়ায় একটা মেয়ে, ভালো মেয়ে, সে নেই, এটা মানতেই খারাপ লাগে। এখনো কথা হয়নি, আমাদেরকে এখানে কথা বলার জন্য ডেকেছিলেন স্যারেরা, আবার বললেন ডিপার্টমেন্টে যেতে। সেই আপনারা কোন ডিপার্টমেন্টে? চেস্ট। আপনাদের না, এটা পরে আমরা বলবো আপনাদের, আগে কথা বলি। কলিগ তো আমরা সবাই। সিসিটিভি রয়েছে ওই ফ্লোরের মধ্যে? কোনো সিসিটিভি? এটা দেখুন, আমি তো বেসিক্যালি মেন্টালি আমি খুব স্যাটার্ড এই মুহূর্তে। এটিএমে গিয়ে যেমনভাবে টাকা তুলতে সকলে অভ্যস্ত, এবার থেকে রেশনে গিয়েও সেভাবে টাকা তুলতে পারবেন। ওড়িশায় সম্প্রতি হয়েছে এমনই পাইলট প্রজেক্ট। বায়োমেট্রিকের সহায়তায় 25 কেজি পর্যন্ত রেশন তোলার ব্যবস্থা করা হয়েছে। এর ফলে লম্বা লাইনের ছকমারি, রেশনে চুরি এবং কালোবাজারি থেকে সহজেই মুক্তি মিলবে। ভারতের প্রথম ওড়িশাতে শুরু হলো এই রাইস এটিএম। যদি এর সফল প্রয়োগ হয় তবে গোটা দেশেই আগামী দিনে এর ব্যবহার করা হবে। ওড়িশার খাদ্য সরবরাহ বিভাগ মন্ত্রী কুশানা চন্দ্র পাত্র শনিবার এর উদ্বোধন করেন। ভুবনেশ্বরে চালু হলো এই রাইস এটিএম। এই এটিএম থেকে আপাতত শুধু চালই মিলবে। যাদের রেশন কার্ড রয়েছে তারা তাদের রেশন কার্ডের নম্বরটি এখানে দিতে পারে। এরপর বায়োমেট্রিক অপশনটি আসবে, সেখানে আঙুলের ছাপ দিলেই 25 কেজি চাল অনায়াসে রেশন এটিএম থেকে বেরিয়ে আসবে। এদিন মন্ত্রী বলেন, এই কাজ এখন পরীক্ষামূলকভাবে শুরু করা হয়েছে। ভারতের মাটিতে প্রথম। যদি সফলভাবে করা যায় তখন বাড়ানো হবে এই রাইস এটিএম। ওড়িশার 30টি জেলায় ছড়িয়ে দেওয়া হবে এই রাইস এটিএম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক দেশে রেশন কার্ডের যে প্রকল্প চালু করেছেন তাকে পূর্ণতা দেবে এই রাইস এটিএম। আবারও ঘনিয়ে আসছে ভয়ঙ্কর নিম্নচাপ। এখনই বৃষ্টি বিদায় নয়। টানা কতদিন ভিজবে বঙ্গে এখনই কমছে না বৃষ্টি। ফের আরও একবার নিম্নচাপের সম্ভাবনা বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গে একই রকমভাবে বৃষ্টি পড়তে পারে। এখনও বেশ কয়েকদিন ভিজবে বঙ্গ। জেলায় জেলায় মেঘলা আকাশ, তার পাশাপাশি মাঝে মধ্যেই জারি থাকবে বৃষ্টিপাত। তাপমাত্রাও কমবে বেশ খানিকটা। গরমের অস্বস্তি থেকে অনেকটাই নিস্তার পাবে মানুষ। ভারী বৃষ্টিপাতের কোনো সতর্কতা জানায়নি আলিপুর আবহাওয়া দপ্তর। হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া ভিজতে পারে বলে জানা গিয়েছে। উত্তরবঙ্গেও হালকা থেকে ভারী বৃষ্টিপাত দেখা যাবে। আসন্ন সপ্তাহতেই বৃষ্টি জারি থাকবে পার্বত্য অঞ্চলে। এছাড়াও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা গাঙ্গেয় উপকূলবর্তী এলাকায়। পুরুলিয়াতেও ঝড় বৃষ্টির প্রকোপ। হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে সপ্তাহের শেষে। 24 পরগনাতেও এখনও থামবে না বৃষ্টিপাত। বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা আপনার এতেও আছে, কি বলে 24 পরগনার দুটি ডিস্ট্রিক্টেও আছে। দুটি ডিস্ট্রিক্টে আছে এবং দাঁড়ান আর একটা ডিস্ট্রিক্টও আছে নদিয়াতেও আপনার আজকে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। এছাড়া বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিরও দু এক জায়গায় হওয়ার সম্ভাবনা আছে আপনার জলপাইগুড়ি, দিনাজপুর, উত্তর দক্ষিণ মালদা, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, কলকাতাতেও এবং উত্তর এবং দক্ষিণ 24 পরগনাতেও। 9 তারিখে উত্তরবঙ্গের উত্তরের সবথেকে উত্তরের 5টি জেলার দু এক জায়গাতে আপনার ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। আর 9 তারিখে দক্ষিণবঙ্গের হুগলি জেলা এবং পশ্চিমের জেলাগুলোর দু এক জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিরও সম্ভাবনা আছে। হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। আর 10 তারিখে আপনার ভারী বৃষ্টির সম্ভাবনা আছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, বীরভূম, পূর্ব বর্ধমান, হুগলি এবং 24 পরগনার দু এক জায়গা। বাংলায় কংগ্রেসের রাজনৈতিক কর্মকাণ্ড বাড়ানোর নির্দেশ দিলেন রাহুল গান্ধী। তাৎপর্যপূর্ণভাবে অধীর চৌধুরীকেই সেই নির্দেশ দিয়েছেন রাহুল।
সূত্রের খবর, অধীর চৌধুরীকে ডেকে পাঠিয়েছিলেন রাহুল গান্ধী। দীর্ঘ বৈঠক হয় রাহুল ও অধীরের। বাংলায় যেখানেই প্রয়োজন সেখানেই যাওয়ার নির্দেশ দেন অধীরকে। সূত্রের দাবি, অধীরকে রাহুল বলেন, লড়াইতে হার জিত আছে। লোকসভা ভোটের পর থেকেই অধীর চৌধুরীকে নিয়ে নানা মহলে নানা চর্চা শুরু হয়েছে। টানা 5 বার বহরমপুর লোকসভা কেন্দ্রের সাংসদ ছিলেন অধীর। এই প্রথমবার তাকে সরিয়ে বহরমপুর পায় তৃণমূল কংগ্রেস। সাংসদ হন ক্রিকেটার তারকা ইউসুফ পাঠান। বহরমপুরে অধীরের হার কার্যত ভোটের রাজনীতিতে ইন্দ্রপতন বলেই মন্তব্য করেছেন রাজনৈতিক বিশেষজ্ঞ থেকে আম জনতা। আর এসবের মধ্যেই জোট নিয়ে দিল্লির সঙ্গে সম্পর্কে কিছুটা চড়াই উতরাই চলেছে অধীরের। প্রদেশ কংগ্রেস সভাপতি পদ ছেড়েছেন অধীর, আর পদ ছাড়ার পরই দিল্লির কংগ্রেস নেতৃত্বের আচরণে ক্ষোভ উগরে দিয়েছেন অধীর। দিল্লির বৈঠকে অধীরকে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি বলে সম্বোধন করায় রাজ্যের এআইসিসি পর্যবেক্ষক গোলাম মীরের উপর বেজায় চটেন তিনি। প্রকাশ্যেই বলেন, এখন বাংলায় 2 জন এআইসির নেতা, গোলাম মীর আর সিং সাহেব বলে একজন। এরাই এখন রাজ্যের মাথা হয়েছে। এরা রাজ্যের কিছু বিশেষ লোককে চেনেন। সব লোককে চেনে বলে আমার জানা নেই। কাল আলোচনা শুরু হওয়ার আগে যখন নিজেদের মধ্যে কথা হচ্ছে তখনও ভেনুগোপাল আসেনি। তখন গোলাম মীর হঠাৎ করে বলছে ফার্মার কংগ্রেস প্রেসিডেন্ট। এরপরই অধীরকে নিয়ে নানা জল্পনা শুরু হয়। এবার অধীরকে শান্ত করতে ময়দানে খোদ রাহুল গান্ধী। উঠছে সেই প্রশ্ন। রূপনারায়ণপুরের টাটা হিতাইচি প্ল্যান কর্মসংস্থানের প্রাণকেন্দ্র হয়ে উঠেছিল আজ। এবার থেকেই পশ্চিম মেদিনীপুরের কর্মীদের কাজের সন্ধান মিলবে সহজেই। বেকার যুবকরা হবেন এই প্রোগ্রামের জন্য যোগ্য। পোর্টালটির নাম হলো কর্মসংবাদ পোর্টাল। পোর্টালটির কি বৈশিষ্ট্য রয়েছে? প্রয়োজনীয় কাগজপত্র এই পোর্টালের একটি অংশ হতে নিম্নলিখিত নথিগুলি প্রমাণ হিসেবে নিজের কাছে রেখে দেবেন: আধার কার্ড, আবাসিক প্রমাণ, আবাসিক শংসাপত্র, প্যান কার্ড, শিক্ষাগত শংসাপত্র, রেশন কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট বিবরণী, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নাম্বার, ইমেল আইডি। প্রসঙ্গত, এই চাকরির পোর্টালটি আপনাকে নতুন নিয়োগের বিষয়ে নিয়মিত বিজ্ঞপ্তি পাঠাবে। এটি আপনাকে আপনার পছন্দসই চাকরির পাওয়ার কোনো সুযোগ মিস না করতে সহায়তা করবে এবং আপনার কেরিয়ারকে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করবে। মাত্র 240 টাকায় ড্রাইভিং লাইসেন্স। মেদিনীপুরে হচ্ছে লাইসেন্স মেলা। কর্মসংবাদ পোর্টালটি পশ্চিম মেদিনীপুরের মানুষের জন্য লঞ্চ করা হয়েছে। মাননীয় এমআইসি লেবার শ্রী মলয় ঘটক, পশ্চিমবঙ্গ ভবন নির্মাণ শ্রমিক কল্যাণ বোর্ডের চেয়ারম্যান শ্রী ঋতব্রত ব্যানার্জি, শ্রী খুরশিদ আলী কাদরি ডিএম এর উপস্থিতিতে চালু করা হয়েছে কর্মসংবাদ পোর্টাল। আজকের মতো এখানেই শেষ করছি। এটা ছিল আজকের প্রধান খবর। এতক্ষণ আপনারা দেখছিলেন সংবাদ বাংলা ইউটিউব চ্যানেল। আবারও দেখা হবে নতুন খবরের সাথে। ধন্যবাদ।